শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক অঙ্গনের বাণিজ্যের হালচাল। যাচ্ছি মূল আয়োজনে। দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে গত জুন মাসের তুলনায় জুলাই মাসে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও বেড়েছে। গত 7 আগস্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত সবশেষ পরিসংখ্যান বলছে, জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.7% বেড়ে 8.55% হয়েছে। গত জুন মাসে যা ছিল 8.48%। বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.17% বেড়ে দাঁড়িয়েছে 7.56%। জুন মাসে যা ছিল 7.39%। এদিকে জুন মাসে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.37% থাকলেও জুলাই মাসে সেটি বেড়ে 9.38% দাঁড়িয়েছে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হলো ট্রাকে টিসিবির তেল, চিনি ও চাল বিক্রি। রাজধানী সহ দেশের 128টি জায়গায় চলছে পণ্য বিক্রি কার্যক্রম। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে 25টি, গাজীপুর মহানগরীতে 6টি, কুমিল্লা মহানগরীতে 3টি জায়গায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলা পর্যায়ে 31 আগস্ট পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। ভোক্তা প্রতি ভোজ্য তেল 2 লিটার 230 টাকা, চিনি 1 কেজি 80 টাকা এবং মসুর ডাল 2 কেজি 140 টাকায় বিক্রি করা হচ্ছে। শুক্রবার ছাড়া বাকি সব দিনে ভর্তুকি মূল্যে এসব পণ্য কেনা যাবে। পাশাপাশি 2টা গুণন, একটা মহাকালী 230 আর হলো 344। আমার থেকে 33টা টাকা এন্ট্রি হয়েছে, এর মধ্যে 24টা টাকা অলরেডি চলে গেছে, 25 নাম্বারটা রানিং আছে। 2 মাস পর আবারও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, কার্যক্রম নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? কেমন দেখছেন এবং মানুষের উপস্থিতি কেমন? বেশি সময় পর কিন্তু আজ থেকে রাজধানী সহ সারা দেশের 128টি পয়েন্টে কিন্তু শুরু হয়েছে টিসিবির পণ্য বেচাকেনা। আমি যদি একটু দেখাই আপনাকে, এই মুহূর্তে বেগুনবাড়ির যে পয়েন্টটি রয়েছে সেখানে কিন্তু বেচাকেনা শুরু হয়েছে। টিসিবির পণ্য হিসেবে এখানে সাধারণ এবং নিম্ন আয়ের মানুষেরা ভোজ্য তেল, মসুর ডাল এবং চিনি কিনতে পাবেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখি, ঢাকার বেগুনবাড়ি সহ প্রায় 60টি পয়েন্টে কিন্তু এভাবে টিসিবির পণ্য বিক্রি চলছে। অর্থাৎ আজ থেকে শুরু হয়ে 13 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টিসিবির পণ্য বেচাকেনা চলবে। তবে শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে টিসিবির পণ্য বিক্রি। এছাড়া কিন্তু ঢাকার পাশাপাশি চট্টগ্রাম মহানগরীতে 25টি স্থানেও কিন্তু এই টিসিবির পণ্য বেচাকেনা চলছে। এছাড়া গাজীপুর মহানগরী সহ কুমিল্লাতেও কিন্তু কুমিল্লার 3টি জায়গায় টিসিবির পণ্য বেচাকেনা চলছে। এছাড়া আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখছিলাম যে তেজগাঁয়ে টিসিবির যে গোডাউনটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে টিসিবির পণ্যগুলো ট্রাকে লোড করে ঢাকার বিভিন্ন পয়েন্টে চলে যাচ্ছে। এছাড়া দূর দূরান্তের যেসব নরসিংদী এবং ঢাকার দূরবর্তী যেসব পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সকাল থেকেই ট্রাকগুলো চলে গিয়েছে। এবং আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজ কিন্তু শ্রমিকদের সংকটের কারণে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে মাল লোড করতে। এছাড়া আমি যদি আরেকটু বলে রাখি, ঢাকা ছাড়াও কিন্তু 4টি জেলায় অর্থাৎ পটুয়াখালী, বাগেরহাট এবং কুমিল্লা, এছাড়া ফরিদপুর জেলায় কিন্তু টিসিবির পণ্য বিক্রি চলছে। এছাড়া ভোজ্য তেল 2 লিটার, মসুর ডাল 2 কেজি এবং চিনি 1 কেজি কিন্তু নিম্ন আয়ের মানুষেরা কিনতে পারবে টিসিবি থেকে। মিনা, আপনার কাছে একটি বিষয় জানার আছে। আপনি সেখানে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষেরও সমাগম আছে সেখানে। লাইনে অনেক দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এখানে যে পণ্য নিয়ে আসা হয়েছে সেগুলো আসলে সব মানুষ পাবে কিনা এবং মানুষের মধ্যে দাম এবং যেখানে যে পণ্যের যোগান আছে তা নিয়ে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন?
জি রিয়াজ, এখানে যে 3টি পণ্য আসলে বিক্রি চলছে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে 60টি পয়েন্টে বিক্রি হলেও তবে বেগুনবাড়ির যে পয়েন্টটিতে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু যে ধরনের মানুষেরা রয়েছেন আসলে এখানে কিন্তু বলা চলে যে 500-র কম সংখ্যকই মানুষ রয়েছেন, অর্থাৎ প্রতিটি ট্রাকে আসলে 500 পরিবার অর্থাৎ 500 জন মানুষ নির্দ্বিধায় কিনতে পারবেন সে অনুযায়ী পণ্য দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আসলে যে মানুষ আমরা দেখছি বেগুনবাড়ির এই পয়েন্টটিতে সেক্ষেত্রে আসলে সবাই টিসিবির পণ্যটি কিনতে পারবেন বলছেন। এছাড়া আপনি যেহেতু জানতে চেয়েছিলেন যে দামের বিষয়টি, যেহেতু অন্যান্য জায়গার অর্থাৎ দোকানের তুলনায় এখানে টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতেই মূলত কিন্তু এই টিসিবির এই আয়োজন, তো সেখানে কিন্তু আসলে তাদের দাম নিয়ে খুব একটা অভিযোগ নেই আমরা দেখেছি। এছাড়া সকাল থেকে ধন্যবাদ মিনা আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যাচ্ছি সচিবালয়ে, সেখানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সরাসরি যোগ দিচ্ছে সেখানে। ওনার এখানে একটা ভিজিট আছে, মানে যে আমাদের যে নর্মালি হয় ওনার হলো 25 থেকে 28 আগস্ট, উনি আবার আস্তে আস্তে যেটা আমাদের প্রতি 6 মাস পর পর যে হয় এটা তাদের ওই বিভিন্ন ওই আলাপ করার জন্য। হ্যাঁ দর্শক, আমরা সচিবালয়ে ছিলাম। এবার বাজার পরিস্থিতি জানতে যেতে চাই সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়েছে, সেই বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যগুলোর দাম সবচেয়ে বেশি দেখছেন এই মুহূর্তে? এই যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরের বাজারগুলোতে। আমরা যদি হেমায়েতপুরের বাজারে আমরা এসেছি, পেঁয়াজের বাজার কিন্তু এখানে দেখছেন যে এখন অস্থির, কোনো 75 টাকা কেজি এবং 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে পেঁয়াজ, এবং নিত্য প্রয়োজনীয় যে বাজারে আবারও কিন্তু অস্থির হয়ে উঠেছে এবং কেজি প্রতি চালের দামও কিন্তু বেড়েছে 4 থেকে 5 টাকা, এবং বেশিরভাগই সবজির দাম সবগুলোতেই আসলে বেড়েছে এবং 80 টাকার নিচে আসলে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে না এবং খুচরা বাজারে। এবং এর আগেও কিন্তু গত 4-5 দিন আগেও কিন্তু আপনার দাম ছিল 70 টাকা 75 টাকা, আজকে কিন্তু 80 টাকা পার কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এবং যে গাজর, শসা, টমেটো, বেগুন সব কিছুতেই আসলে দাম বেড়েছে। এরই মধ্যে যদি আপনারা সাধারণ মানুষ কিন্তু আসলে ক্রয় ক্ষমতার দিন দিন বাইরে চলে যাচ্ছে এবং গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু দাম বেড়েছে। এবং আমরা দেখেছি যে কাঁচামরিচের কেজিও কিন্তু এখন 200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং সাধারণ মানুষ আসলে বাজার করতে এসে অস্থির। এবং আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি, এই যে বাজার করতে এসেছেন, দাম কি কমেছে না বেড়েছে? আগের থেকে ডাবল, সমস্ত কিছুর দাম ডাবল আগের থেকে, ঠিক আছে। এই যে কাঁচামরিচ বর্তমানে কত, 220 টাকা কেজি। তো এরকম হলে মানুষ গরিব কীভাবে চলবো? আর যে সরকার বললো যে 2025-26 তেল চাল এইসব খাদ্যের উপরে বাজার আরও কমাইছে, তার চেয়ে আগের থেকে আরও ডাবল। যে মালটা 100 টাকা কেজি, সেই মালটা এখন কিনে লাগে 480 টাকা কেজি। এভাবে গরিব খেতে পারবো? 25 কেজি চালের বস্তা আনছিলাম আরও 4 মাস আগে, আনছিলাম কত দিয়া, 1400 টাকা বা 1380 টাকা। সেই বস্তা এখন 2600 টাকা, 1600, 1700 টাকা। বললো যে সরকার বললো যে, আপনাকে শুনছিলেন যে এখানকার সাধারণ যারা তারা কিন্তু আসলে ক্ষুব্ধ, তারা বাজার করতে এসে অস্থির হয়ে পড়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে। এবং আমরা এখানকার আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা বাজার করতে আসেন এবং নিয়মিত বাজার করেন। কাকা, আপনার সাথে একটু কথা বলি, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র চাল, ডাল, ডিম সবই তো আবার নতুন করে বেড়েছে দাম, এতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো কম বেশি হবে, দাম যখন বাড়তেছে সমস্যা হবে না? সব জিনিসের তো দাম বেশি বর্তমান সময়ে। শুনছিলেন যে এখানকার নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সব কিছুর আসলে দাম বেড়েছে। এবং আমরা যদি একটু পোলট্রি মুরগি বিক্রি করা হচ্ছে আজকের বাজারে কিন্তু 160 টাকা 165 টাকা কেজি। এবং বাজার এখন মনিটরিং না হওয়ার কারণে আসলে মূলত বাজারগুলির পরিস্থিতি কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আসলে দাম বাড়ার অভিযোগ উঠেছে। এবং আমরা বাজারে দেখেছি সব কিছুরই আসলে গত এক সপ্তাহ ধরেই সব কিছুরই দাম বেড়েছে। এই ছিল আমার কাছে সাভারের হেমায়েতপুরের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে রিয়াজের কাছে। রিয়াজ। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার থেকে নাজমুল হুদা জানাচ্ছিলেন সেখানকার বাজারের পরিস্থিতি। এবং আমরা এর মধ্য দিয়ে আসলে দেখতে পেলাম যে আসলে বাজারে সত্যিকার অর্থে জিনিসপত্রের নিত্যপণ্যের অনেক কিছুরই দাম
বেড়েছে এবং সেই কথাগুলি আসলে সেখানকার ক্রেতারা ভোক্তারা বলছিলেন এবং আমাদের প্রতিনিধিও কিন্তু সেটি জানাচ্ছিলেন। আসলে বাজারে এই যে মূল্যস্ফীতি বেড়েছে জুলাই মাসে, সেটির আসলে কারণটা কি, কেন মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, সে বিষয়টি আমরা আজকে আলোচনা করতে চাই। আলোচনার সাথে আমাদের সাথে যুক্ত হবেন কনজিউমার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জনাব SM নাজির হোসেন। তার কাছ থেকে তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। নাজির হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জনাব নাজির, আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রতিবেদক বলছিলেন এবং আমাদের রিপোর্টে আমরা দেখানোর চেষ্টা করেছি যে জিনিসপত্রের দাম বেড়েছে জুলাই মাসে, এবং সেটি BBS এর তথ্যই বলছে যে আসলে জিনিসপত্রের দাম বেড়েছে। তো কি অবস্থা, মানে কেন হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়া শুরু করলো, এই বিষয়ে আসলে আপনাদের বিশ্লেষণ কি, আপনারা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের প্রতিবেদক ঢাকা এবং সাভার থেকে ওনারা যে প্রতিবেদনগুলি তুলে ধরেছেন, সেখানে মানে সত্যিকার মাঠের কি অবস্থা সেটা তোলার চেষ্টা করেছেন। এবং আপনি মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে বিশেষ করে খাদ্য সংক্রান্ত মূল্যস্ফীতি যে বৃদ্ধি, এটার পেছনের মূল কারণ তো একটাই, সেটা হলো যে নিত্য প্রয়োজনীয় সবগুলি পণ্যেরই দাম বৃদ্ধি। এবং মানে এটা কোনো কারণ ছাড়াই। এখানে আমাদের দেশে দাম বাড়ানোর ক্ষেত্রে মানে মাঝে মধ্যে অজুহাত দেওয়া হয়, কিন্তু অজুহাত ছাড়াও দাম বেড়ে যায়। তো এটা যেহেতু দাম বেড়ে গেছে, সেই কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এবং তার কস্টিং প্রাইস, লিভিং কস্টটা কিন্তু বেড়ে গেছে। তো লিভিং কস্ট যখন বাড়বে, স্বাভাবিক কারণে এটা তার মূল্যস্ফীতিতে, মানে বিশেষ করে খাদ্য সংক্রান্ত মূল্যস্ফীতিতে এটা নেতিবাচক প্রভাব পড়বে। এটা স্বাভাবিক ঘটনা। তো এখন আপনি বলতে পারেন কেন দাম বাড়তেছে। আমরা যেটা দেখে আসছি, আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, সেটা হলো যে এই যে হঠাৎ করে একটা পণ্যের দাম বেড়ে যায়, তারা মাঝে মধ্যে অজুহাত দেখায়, অন্য সময় অজুহাত না দেখিয়েও দাম বাড়িয়ে যায়। তো এখানে মানে তদারকির যে ব্যবস্থা অথবা কাউকে জিজ্ঞেস করা কেন দামটা বাড়তেছে, সেই যে স্কোপটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। আমরা একটা সময় আশা করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে হয়তো আমাদের বাজারে যে সিন্ডিকেট যারা আগে থেকে সক্রিয় ছিল, এই গ্রুপগুলির অস্তিত্ব মানে থাকবে না। কিন্তু প্রকারান্তরে আমরা যেটা দেখলাম, সিন্ডিকেট কিন্তু এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। কারণ হলো অনেকগুলি পণ্য, চালের কথা যদি বলি, এই চালের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তেছিল। বাড়তে বাড়তে আমরা সরকারের কাছে অনেকভাবে বললাম যে চালের বাজারে কিছুটা হলে একটা তদারকি জোরদার করা দরকার। বিকল্প হিসাবে TCBর যে খোলা বাজারের কার্যক্রম, এটা জোরদার করা দরকার। খাদ্য বিভাগের OMS জোরদার করা দরকার। কিন্তু আসলে সরকার সেই পথে কতটুকু হাঁটছে এটা দেখা যাচ্ছে না। আজকে থেকে যদিও TCBর মানে খোলা ট্রাকে যে পণ্য বিক্রি এটা শুরু হয়েছে। তো এই যে কোনো ধরনের উদ্যোগ যদি নেওয়া না হয়, তাহলে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মতো করে কিন্তু ব্যবসা করবে এবং তারা তাদের মতো করে দাম নির্ধারণ করবে। আমরা দেখছি যে শুধুমাত্র এই যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য নয়, ইভেন ফলের বাজারও কিন্তু তারা তাদের ইচ্ছা মতোই করতেছে। তো এই জায়গাতে এইটা হওয়ার কারণে আজকে এই ধরনের মূল্যস্ফীতিটা বাড়ছে এবং মানুষের মানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। তা আমরা প্রতিনিয়ত এই কথাগুলি বলে আসছি। অনেকেই বলবে যে এই মানে ক্যাবের পক্ষ থেকে প্রতিনিয়ত এইভাবে বলা হচ্ছে, কিন্তু আসলে যারা এগুলো শোনার কথা, যারা এগুলো নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা, সেক্ষেত্রে তারা কিছুই নিচ্ছে না। তো যার কারণে আমরা বলেই যাচ্ছি এবং মিডিয়ার মাধ্যমে এগুলা প্রতিনিয়ত প্রচার হচ্ছে। মিডিয়াও বলতেছে, মিডিয়াও কিন্তু মাঠ পর্যায়ে আজকে যেরকম আপনি একদম বাজার থেকে যে তথ্যগুলো তুলে ধরলেন, ঠিক একইভাবে প্রতিদিন আপনারা এগুলো তুলে ধরতেছেন। কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আসলে এটা কেউ শোনার কেউ আছে বা কেউ দেখার কেউ আছে, অথবা এটা নিয়ে অ্যাকশন রিয়াকশনের কেউ আছে, সেরকম কেউ দৃশ্যমান নাই। তো যার কারণে এই হঠাৎ করে ধরেন আপনি মূল্যস্ফীতি বাড়তেছে, একটা সময় মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, মানুষ নিরুপায় হয়ে কেনা কমিয়ে দিচ্ছে, এরকম বিষয়গুলি মানে খুব করে নেওয়া, যেগুলো তার মানিয়ে নেওয়ার যে বিষয়গুলি আছে, এগুলো ছাড়া মানুষের কাছে আসলে বিকল্প কিছু নাই। আমরা যে আশা ভরসা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, সেগুলো কতটুকু পূরণ হয়েছে সাধারণ মানুষ এখন কিন্তু অনেকেই হতাশ। কারণ হচ্ছে যে যেই অঙ্গীকার, যে প্রত্যয়, যে প্রতিশ্রুতি জনগণের কাছে দেওয়া হচ্ছিল, এই ক্ষেত্রে আমরা দেখছি যে সেভাবে কিন্তু এটা আগাতে পারে না। তো না পারার ক্ষেত্রে হয়তো প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম আসলে সরকারের পক্ষ থেকে এখান থেকে দৃশ্যমান উদ্যোগগুলো থাকা দরকার। অনেক দিন পরে আপনি খোলা বাজারে এখন চাল নিয়ে আসছেন, যে মানে খোলা বাজারে পণ্য বিক্রিটা নিয়ে আসছেন, এটা যদি আপনি আরো
15 দিন আগে, 1 মাস আগে নিয়ে আসতে পারতেন, তাহলে হয়তো এই সময়টাতে একটা কাজে আসতো। আপনি করতেছেন, কিন্তু এটা অন টাইম, যে টাইমে করা দরকার সেটা যখন হবে না, তখন কিন্তু আসলে বেসিক্যালি মানুষের সেই জায়গাতে হবে না। এবং এই যে ধরেন সবজি বা কাঁচা বাজারে যে বিষয়গুলি আছে, এখানে আমরা বলতেছিলাম যে মধ্যস্বত্বভোগীদের কারসাজি এবং পথে পথে চাঁদাবাজিগুলো হচ্ছে। তো এই যে মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ কোনো ব্যবস্থায় পর্যন্ত দেখা যায় নাই। ঠিক একইভাবে বাজারে আনতে অথবা মানে যেই এলাকাতে এই খাদ্য মানে আমাদের সবজিগুলো উৎপাদন হয় সেখান থেকে ঢাকায় আনতে পথে পথে যে চাঁদাবাজিগুলো হয় সেগুলো বন্ধ, কিন্তু সেরকম কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায় না। ইভেন অনেক জায়গাতে দেখা গেছে চাঁদাবাজির প্রকার বা চাঁদাবাজির যে বিষয়গুলি ব্যাপ্তি কিন্তু বেড়েছে। তো ব্যাপ্তি যখনই বাড়বে তার কিন্তু কস্টিং প্রাইসটা ব্যবসায়ী সে তার পকেট থেকে দিবে না, সে কিন্তু এটা ভোক্তার গাড়ি দিবে, ভোক্তার থেকে এটা অতিরিক্ত মূল্য সে ডিমান্ড করবে। এখন এগুলাই হচ্ছে, যেমন ধরেন এই যে মানে আমরা সবজির কথা বলতেছি, সবজিতে হঠাৎ করে এখন 80 টাকার নিচে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো এগুলোর পিছনে তো ভিন্ন কোনো কারণ নাই, পর্যাপ্ত মজুদ থাকার পরেও হঠাৎ করে সাপ্লাইতে প্রবলেম হচ্ছে, অথবা তার ওই বাজারও চাঁদাবাজি হচ্ছে, আন্তঃ চাঁদাবাজি হচ্ছে, এবং সে মানে 2-3 হাত বদল করে সেই জায়গাগুলিতে আসছে। প্রকারান্তরে আরেকটি বিষয় যেটা আমরা দেখছি, যেমন ধরেন আলু কিন্তু এখন ধরেন মানে কৃষক যে উৎপাদন করছে সে প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা দেখলাম যে মধ্যখানে কোল্ড স্টোরেজের মালিকরা তাদের ভাড়া বাড়ানোর মানে চক্রান্ত করছে। এখন একদিকে কৃষক দাম না পেয়ে সে মানে মরে যাওয়ার অবস্থা, অন্যদিকে তার আদার যে কস্ট, সে স্টোরেজ রাখার ক্ষেত্রে তার কস্টিং বাড়ে, অথবা সে অনেকগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। এগুলোর ক্ষেত্রে কৃষক যদি সত্যিকার অর্থে দামটা না পায়, পরবর্তী বছর তো সে ইনভেস্ট করতে পারবে না। সে যদি ইনভেস্ট করতে না পারে তাহলে কিন্তু আগামী বছর আমাদের আলুর উৎপাদন কমে যাবে। তো যখন কমে যাবে তখন আমাদেরকে আবার আলু অন্যান্য যে আমদানিকৃত পণ্য যেগুলি আছে সেগুলির মতো জনাব নাজির হোসেন, আপনি তো বলছিলেন যে আসলে নানান কারণে জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমরা তো সরকারের প্রথম দিকে বা শুরু হওয়ার কয়েক মাস পরে আমরা দেখেছি যে জিনিসপত্রের দাম অনেকটা হাতের নাগালে চলে এসেছে, সবজির দাম অনেকটা কমে গিয়েছিল, রমজানও আমরা দেখেছি জিনিসপত্রের দাম অনেকটা হাতের নাগালে ছিল। তাহলে সেই ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না কেন? এখন কেন সেটা বাড়ছে? মানে পেছনের কারণটা আসলে কি হতে পারে? না, আপনি যথার্থ বলেছেন। সরকার মানে পরিবর্তনের পরেই আমরা দেখছি যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার অনেকটা সহনীয় মাত্রায় ছিল। ইভেন রমজানও এটা সহনীয় মাত্রায় ছিল, কিন্তু পরক্ষণে আবার কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা চলে গেছে। এটার পিছনে যে কারণ আমরা যেটা মানে বলছি, আমাদের যে পর্যবেক্ষণ, এখানে সরকারের যে সরকারের ইন্টারভেনশন কিন্তু নাই। সরকারের ইন্টারভেনশন যেভাবে থাকা দরকার ছিল সেরকম কিন্তু না থাকার কারণে ব্যবসায়ীরা বুঝতে পেরেছে আসলে সরকার এই জায়গাতে তেমন বেশি উদ্যোগ নেবে না, অথবা এটা নিয়ে সরকার বেশি মাথা ঘামাবে না। যার কারণে আপনি দেখছেন যে একটা সময় আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অনেকগুলি টিম বের হতো এবং তারা বিভিন্ন জায়গায় যেতেন। এখন আপনি সেই অধিদপ্তরের টিম বলেন, জেলা প্রশাসনের টিম বলেন, অথবা অন্যান্য সংস্থাগুলির যে বাজার তদারকি টিম বলেন, এগুলো কিন্তু হাতে কোনো খুব কম রেয়ার কেস। তারা গেলেও হয়তো 2-4টা জায়গায় গিয়ে তারপর মানে হয়ে যাচ্ছে। তো এই যে যেমন ধরেন তাদেরকে যদি প্রপারলি আপনি মনিটরিংয়ের আওতায় না আনতে পারেন তাহলে কিন্তু আপনি প্রবলেমটা বুঝতে পারবেন না কোথায় হচ্ছে। যেমন ধরেন ফলের বাজারে একটা উদাহরণ দিই, সেটা হলো যে ফলের দাম হঠাৎ করে মানে প্রতিটা ফলের কেজিতেই 50-60 টাকা 100 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এখন তারা বললো যে ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বাড়ছে, কস্টিং আমাদের এনবিআর এর আমদানি শুল্ক বাড়ছে, এরকমগুলোর কারণে দাম বাড়তেছে। তো এগুলা এনবিআর এর আমদানি শুল্ক তো অনেক আগেই বাড়ছে, এখন হঠাৎ করে বাড়লো কেন? এখন আমাদের কর্তৃপক্ষে, সরকারের কোনো কর্তৃপক্ষ নাই যে সে কী দামে তার এলসি প্রাইস কত, তার আদার কস্টিং কত, কী পরিমাণ ভত্তা পড়ার কথা, সেগুলো দেখার মতো কেউ নেই। যার কারণে এখন ফলের ব্যবসায়ী আছে গুটি কয়েক আমদানিকারক কয়েকজন, তারা কিন্তু মূলটা নির্ধারণ করছে এবং তারা তাদের মতো করে দামটা নির্ধারণ করতেছে। এবং পেঁয়াজের বেলায় একই অবস্থা, হঠাৎ করে এই যে পেঁয়াজ এখন 20 টাকা 30 টাকা করে প্রতি কেজির দাম বেড়ে গেছে। তো দাম বাড়ার কারণ কি? জনাব নাজির, আমরা দেখতে পেয়েছি যে একটি মালটার দাম 100 টাকার উপরে, মানে একটি ফল, মানুষ আসলে এখন ফলের যে দাম আমরা দেখতে পাচ্ছি, একটি মালটার দাম হয়ে গেছে 100 টাকা। তাহলে 1 কেজি মালটা কিনতে মানুষের কি পরিমাণ টাকা গুনতে হচ্ছে? একই সাথে আপনি বলছিলেন যে ফলের এখানে কি কোনো সিন্ডিকেট আছে? মানে ফলের দাম এত বাড়ার কারণ কি? এটা কি আসলে শুধুমাত্র এই আমদানির খরচ বেড়েছে এই কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে?
না, ফলের বাজারে যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম, এখানে কিন্তু আমদানিকারকের সংখ্যা একদম কম, হাতে গোনা কয়েকজন। তারাই আমদানি করেন, তারাই আসলে মূল বাজারটা তারাই নিয়ন্ত্রণ করেন। তো যদিও এখানে ফলের বাজারে যারা আছেন, যারা ফলের ব্যবসায়ী, তারা কিন্তু এটাকে মানতে নারাজ। আমরা যখনই বলি যে এখানে গুটি কয়েক আমদানিকারক, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করেন, এগুলো বললে তারা কিন্তু মন খারাপ করেন, তারা এটা মানতে নারাজ। তো এখন মূল কারণ হলো যে আসলে আপনি সিন্ডিকেটের কথা যেরকম বলেন, আসলে 2-1 আমদানিকারক হওয়া মানেটাই হলো এটাই সিন্ডিকেট। কারণ তারাই এই 2-3 জনে কিন্তু দামটা ফিক্স করেন। তো তারা দাম যেভাবে নির্ধারণ করে দেন, খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ওই দামে তাকে বিক্রি করতে বাধ্য হয়। তো এখন এই যে 2-3 জন এদেরকে সিন্ডিকেট বললে তারা মন খারাপ করেন, কিন্তু তারা তো আসলে যোগসাজশ করে দামটা বাড়িয়ে দিচ্ছেন। এখন আপনি দাম বাড়ছে, তাহলে তো এনবিআর এর কাছে আমরা খবর নিলেই বুঝতে পারবো যে তার কস্টিং প্রাইস কত। সে বলে যে আমাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া লাগতেছে, আমাকে আমদানি শুল্ক দেওয়া লাগতেছে, আমাকে এইটা দেওয়া লাগতেছে, ওইটা দেওয়া লাগছে, একটা বক্তব্য সে ছেড়ে দিল, যেটা দিয়েই কিন্তু মানুষকে বোকা বানিয়ে এই যে একটা মালটা 100 টাকা, এটা আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশের মতো এই জায়গাতে সাধারণত ফল কিন্তু আমাদের রোগীদের পথ্য হিসেবে ব্যবহৃত হয়, অনেকে বেড়াতে গেলে ফল নিয়ে যায়। এখন কিন্তু সেই জায়গাতে মানুষের কিন্তু এই ক্রয় ক্ষমতা কমে যাওয়াতে ফলটা খাওয়ায় মানুষ এখন মানে ছেড়ে দেওয়ার মতো উপক্রম হয়ে গেছে। এখন বড় লোকজন সেটা তারাই খেতে পারতেছে, অন্যরা খেতে পারতেছে না। আপনি ধরুন আরেকটা পয়েন্ট আপনার কাছে বলি, ইলিশ মাছ। ইলিশ আমাদের দেশে উৎপাদিত হয়, একটা সময় ইলিশ বাইরে অনেক জায়গাতে মানে পাঠানো হতো। এখন সেই ইলিশ এখন আমাদের কাছে এখন বিলাসী পণ্য হয়ে গেছে। তো 2-3 হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তো এই যে কঠিন বাস্তবতার মুখোমুখি সব জায়গাতে, এখানে যদি সরকার কোনো ইন্টারভেন না করে, মানে এখানে কেন কস্টিংটা বাড়তেছে, তার দামটা কেন বাড়তেছে, এগুলো যদি অ্যানালাইসিস করে একটা ব্যবস্থা না নেওয়া হয়, তথ্যগুলি বের করে না নেওয়া হয়, কোন জায়গাতে প্রবলেম সেটা না করলে তো তারা ব্যবসায়ীরা তাদের মতো করে করবে। কারণ তারা তো দিন শেষে তাদের মুনাফাটাই মুখ্য, তারা তো সেবা করার জন্য এখানে আসে নাই। সে এখান থেকে লাভ করবে, প্রফিট করবে, সে অন্য জায়গায় খরচ করবে। তো সেই কারণে সরকারের যে তদারকি ব্যবস্থা আমরা যেটা বলি মনে করি, এখানে আসলে এটাকে জোরদার করা দরকার। এটা যদি জোরদার না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের সবগুলাই পণ্য কিন্তু ক্রয় ক্ষমতার উপরে চলে যাবে, ক্রয় ক্ষমতার নিচে চলে যাবে। তো এখন এটা যদি হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতি যে কথাগুলি আমরা বলতেছি এগুলো বাড়বে, মানুষ তখন বিকল্প ওয়ে থেকে তার যে জীবন জীবিকা নির্বাহ করার জন্য সে চেষ্টা করবে। এখন এই হলো আমাদের বর্তমান অবস্থা। নাজের, আপনি বলছিলেন যে আসলে ফল এখন আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। একই দিকে আমরা এখন দেখতে পাচ্ছি বাজারে শুধুমাত্র মানে আলুর দামটা একটু কম, এছাড়া ডিমের দামও বেড়েছে, পেঁয়াজের দামও বেড়েছে, সেটি আমাদের প্রতিবেদকও জানাচ্ছিলেন, আপনাদের তথ্য বলছে। তো সব মিলে আসলে এই লাগাম টানার অবস্থাটা কেন টানতে পারছে না? এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এখন বৃষ্টির কারণে বা মৌসুম না থাকার কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু আমরা তো এটাও জানি যে এখন বেশিরভাগ ফসল 12 মাসই উৎপাদন হয়। তাহলে এই যুক্তির সাথে বাজার অবস্থার সাথে আসলে কতটুকু সামঞ্জস্যতা আছে বা কতটুকু আসলে বিতর্ক আছে? না, আপনাকে আমি আগেই বলেছি, সেটা হলো যে ব্যবসায়ীরা যখন দাম বাড়ায় তখন তারা একটা যুক্তি, খোড়া যুক্তি দিয়ে বসে থাকেন। যেমন ধরুন বৃষ্টি হলে অতিবৃষ্টি, রোদ হলে অতি রোদ, এখন যেরকম বলতেছে মৌসুম শেষ, এগুলো হলো যে মানে এগুলো বলার জন্য একটা কিছু বলা, আপনাকে বলতেই হবে। কিন্তু প্রবলেম হলো যে আসলে এই যে ধরেন আপনি বলছেন, সেটা হলো যে এখন আমাদের সবগুলি সবজি কিন্তু 12 মাসে, এবং আমাদের কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের কারণে যে সবজি কিন্তু এক সময় এক সিজনে হতো, এখন কিন্তু উভয় সিজনে হচ্ছে, এরকম অনেকগুলি সবজি আছে। তো ইভেন ধরেন এখন মানে তরমুজের মৌসুম না, তরমুজও কিন্তু এখন পাওয়া যাচ্ছে, এই মৌসুমে তরমুজও উৎপাদন হয়। তো এই যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হলো, সেটাকে কিন্তু আমরা ভিন্নভাবে ব্যবহার করতেছি। এটার কারণ হলো যে ব্যবসায়ীদের যে নীতি নৈতিকতা, সেই নীতি নৈতিকতা এখন মেনে ব্যবসা করা, সেটা কিন্তু এখন সোনার হরিণ। কারণ হলো যে সেই সিস্টেমটা এখন পাওয়া যায় না। কিভাবে অতি মুনাফা করে মানুষের পকেট কেটে বড় লোক হওয়া যায়, এটা কিন্তু টেন্ডেন্সি হয়ে গেছে। এবং তারা শুধুমাত্র অতি বড় লোক হয়ে যাবে তা কিন্তু নয়, আবার দেখবেন যে হয়তো এরকম যারা ব্যবসায়ী আছেন তারা
মানে এখন বিভিন্ন রাজনৈতিক দলে তারা তাদের চাঁদা দিবেন, চাঁদা দিয়ে বড় নেতা হবেন, একটা সময় এমপি হবেন, মন্ত্রী হবেন। এরকম ট্রেন্ডগুলো কিন্তু আমাদের বিগত সরকারের সময় আমরা দেখে আসছি, যেটার কারণে ব্যবসায়ীদের ক্ষেত্রে নীতি নৈতিকতা মেনে ব্যবসা করা, আমি লাভের থেকে আমি একটা পণ্য কিনলাম, যাই কিনলাম তার থেকে একটা পার্সেন্টেজ লাভ ধরে আমি বিক্রি করব। আপনি এখন এই সিস্টেমটি পাওয়া যাবে না। কিভাবে মজুত করে রাখা যায়, সরবরাহ লাইনে কিভাবে সংকট তৈরি করা যায়, সংকট তৈরি করে মানুষের পকেট কিভাবে কাটা যায়, এটা হলো সব ব্যবসায়ীরা কিন্তু সেরকম করে। এখন যেমন ধরেন আপনি ট্রেন্ডটা কীরকম, একটা সময় আমরা চাল ব্যবসায়ী, মিল মালিকগুলি চালের ব্যবসা করতো, এখন আপনি দেখবেন যে সব কর্পোরেট গ্রুপ চালের ব্যবসায় চলে আসছে। মানে যেই পণ্যগুলি নিয়ে মানুষের সবসময় বেশি হ্যাসেল হয়, মানুষ যেগুলো নিয়ে খুব মানে যেটা নিয়ে বেশি কি বলে যে কষ্ট পায়, এরকম যে আইটেমগুলি আছে যেগুলো আমাদের অতি প্রয়োজনীয়, এই পণ্যগুলি, এই সমস্ত নিত্য পণ্যের বাজারে আপনি বাংলাদেশের সবগুলি কর্পোরেট গ্রুপের কিন্তু ব্যবসা করে চলে আসছে। কারণটা কি, এখানে সিন্ডিকেট করা যায়, এখানে মজুত করে সংকট তৈরি করা যায়, এখান থেকে অধিক মুনাফা করা যায়। এগুলোর কারণে সব ব্যবসায়ীরা চলে যায়। যেমন ধরেন আমরা একটা সময় দেখছি পেঁয়াজের যখন বেশি সংকট হয়ে গেছিল, আমরা অনেক কর্পোরেট গ্রুপে দেখছি যে তারা অন্য ব্যবসা ছেড়ে দিয়ে পেঁয়াজের ব্যবসায় চলে আসছে। মানে এখন চালের ব্যবসায় চালের ব্যবসায় সব কর্পোরেট গ্রুপ চলে আসছে। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, ব্যবসার যে মানে কি বলে যে আইডিওলজিক্যাল বিষয় অথবা ব্যবসার যে বৈচিত্র্যতা ছিল সেটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। যেটাতে বেশি হবে সেটাতে স্যার আসলে চলে আসবে। ইভেন হয়তো এমনও দেখা যাবে যে আমাদের কাঁচা মাছের যে ব্যবসা সেই ব্যবসাতে হয়তো একটা সময় আমাদের কর্পোরেট গ্রুপ চলে আসবে, তারা এগুলো নিয়ন্ত্রণ করবে। যেহেতু মাছের একটা ডিমান্ড আমাদের আছে, যদিও আমাদের মাংস টাংস যেগুলি আছে এই সমস্ত পণ্যগুলো নিয়ে তাদের ব্যবসা ইতিমধ্যে আছে, মাছে নাই। তো যে পণ্যটার ডিমান্ড বেশি হয় সেটাতে তারা চলে আসে এবং সেখানে একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য তারা চেষ্টা করে। তো এইগুলোর কারণে আসলে মানে কাজটা হয় না। এবং আর বড় প্রবলেম হলো এর বাইরে সরকারের যে তদারকি সংস্থা যারা আছেন তারা, জনাব নাজের, আপনার কথা ধরে যোগ করতে চাই, এই যে এখন টিসিবি যে পণ্য বিক্রি শুরু করলো 2 মাসের পর, এই পণ্য বিক্রিতে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য কোনো কাজে আসবে কিনা এবং সেটা কতটুকু কাজে আসবে বলে মনে করছেন? আমরা প্রতিনিয়ত কিন্তু টিসিবির এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু প্রবলেম হলো টিসিবির এই কার্যক্রমটা যেমন ধরো 2 মাস পরে হচ্ছে, এটা যদি আরও 1 মাস পরে, যে সময়টাতে সব চালের দাম থেকে আরম্ভ করে সবগুলো পণ্যের দাম বেড়ে গেছিল, ওই সময়টাতে যদি হতো তাহলে কিন্তু এটা অবশ্যই একটা নেতিবাচক প্রভাব পড়তো। তবে এখনও যে এটা মানে এটা যে একটা ইতিবাচক প্রভাব পড়বে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। অবশ্যই এটা ইতিবাচক প্রভাব পড়বে, কারণ হলো যে সীমিত আয়ের মানুষ যারা 50 টাকাও যদি কম পায়, এটা তার জন্য একটা বিশাল কিছু। সেক্ষেত্রে এই টিসিবির খোলা বা ট্রাকে করে যে খোলা বাজারে যে পণ্য বিক্রি, এটাকে আমরা সাধুবাদ জানাই, এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদও জানাই। তবে আমরা যেটা মনে করি আসলে এটাকে কন্টিনিউয়াস প্রসেসে রাখা উচিত। টিসিবির এই যে খোলা বাজারে ট্রাকে চাল মানে পণ্য বিক্রি এবং একই সাথে খাদ্য বিভাগের ওএমএস এর যে কার্যক্রম, এটাকে আসলে কন্টিনিউয়াস রাখা দরকার। একটা শ্রেণীর মানুষ তাদের পক্ষে আসলে দোকানে গিয়ে কেনা, মানে বেশি দামে কেনা তাদের অনেকের পক্ষে সম্ভব হয় না। তারা যদি 100 টাকাও যদি কম পায় এখান থেকে, এটা তাদের জন্য একটা বিশাল কিছু। তো সেই কারণে এটা অবশ্যই একটা ভালো দিক। এবং প্রবলেমটা যেটা হয়ে যাচ্ছে আসলে এইটার ক্ষেত্রেও যে বিষয়টি আছে, আমরা যেটা দেখছি আগেও এরকম খোলা বাজারে যে ইয়েগুলি ছিল, ওগুলোতে ওনাদের পক্ষ থেকে অনেক সময় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল একই লোক বারবার আসতেছে, অথবা অনেকেই ভিন্নভাবে কিছু গলত থাকতে পারে। তবে এগুলাকে যদি আপনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এই যে পণ্যগুলো এখন দেওয়া হচ্ছে ভর্তুকি মূল্যে, এর সাথে আরো পণ্য যোগ করার সুযোগ আছে কিনা মানুষের আরো ভোগান্তি কমানোর জন্য, প্রশ্ন 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বাণিজ্য উপদেষ্টা একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে বলছিলেন যে আসলে যে কার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলোতে অনেক ভুল জায়গায় অর্থাৎ অনিয়ম হয়েছে, এরকম
অনেক সংখ্যার কথাও তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এগুলো নিয়ে মাঠে জরিপ করা হবে, নতুন করে কার্ডগুলো যাতে প্রপার মানুষ অর্থাৎ সঠিক মানুষের হাতে এই কার্ডগুলো দেওয়া হয়, সঠিক মানুষ যাতে এটার ভোক্তা হতে পারে, এই বিষয়গুলো সরকার বলছিল নজরে আনবে। সেখানে আসলে কতটুকু কার্যকর হয়েছে এখন পর্যন্ত, দুটি বিষয় আপনি যোগ করবেন। একদিকে পণ্য আরও বাড়ানোর দরকার আছে কিনা এবং এখন যে স্বচ্ছতার কথাগুলো বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেটি এসেছে কিনা। না, ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট যোগ করলেন। একটা হলো যে এই এখন যে ট্রাকে যে পণ্যগুলো দেওয়া হচ্ছে সেখানে অন্য বিষয়গুলো অ্যাড করা যায় কিনা। যেমন ধরেন ইতিমধ্যেই আমাদের আলু যারা ব্যবসায়ী তারা একটা দাবি তুলেছেন যে আসলে টিসিবি ট্রাকে আলু বিক্রি করা যায় কিনা। এটা কিন্তু আমরা আগে থেকে বলে আসছিলাম আমাদের ক্যাবের পক্ষ থেকে বেশ অনেকবার। সেটা হলো যে যখন পেঁয়াজের দাম, পেঁয়াজের মূল্য যখন বেড়ে গেছিলো ওই সময়টাতে আমরা বলছিলাম যে দেশীয় যে পেঁয়াজগুলি, আমাদের দেশে যে পেঁয়াজগুলো উৎপাদিত হয় এগুলো যদি এই টিসিবি ট্রাকে দেওয়া হয় তাহলে কিন্তু এই পণ্যগুলি সব জায়গায় ছড়িয়ে যাবে এবং আমাদের কৃষকরা একটা ন্যায্য মূল্য পাবে। ঠিক একইভাবে এখন যদি আলুগুলো দেওয়া হয় যে তাহলে ওই আলুটা মানে এখন কম দামে যারা বিক্রি করতে বাধ্য হচ্ছে আমাদের কৃষকরা, তারা একটা ন্যায্য মূল্য পাবে। এবং আলুর ডিমান্ড কিন্তু সব জায়গাতেই আছে, আমাদের প্রতিটা জেলাতে প্রতিটা জায়গাতে আলু কিন্তু আসলে প্রতিটা মানুষের প্রতিদিনেই কিন্তু লাগে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আলুটা অ্যাড করতে পারেন তাহলে একদিকে কৃষকও উপকৃত হবে এবং একই সাথে আমাদের যারা ভোক্তা তারাও উপকৃত হবে। এটা আমার মনে হয় যে এটা করা যায়। আরেকটা জিনিস হলো যেটা আমরা বারবার বলছিলাম, সেটা হলো যে টিসিবির যে ট্রাক বা টিসিবির যে কার্ডে, সেটা হলো যেই সময়টা যে পণ্যের ক্রাইসিসটা হয় ওই পণ্যটা যেন ওই তালিকার মধ্যে রাখা হয়। আপনি ফিক্সড সয়াবিন তেল, আপনি ফিক্সড এইরকম কি বলো যে আইটেমগুলি আপনি রাখতেছেন, ডাল, এই আইটেমগুলির বাইরে যদি একটা দুটো এরকম মানে পণ্য যদি রাখা যায় তাহলে কিন্তু এটা আমাদের অবশ্যই কাজে দেবে। সো সেই বিষয়টা রাখা যায়। আর এর বাইরে আপনি আরেকটা যেটা বলছেন সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে যখন বলা হলো যে আসলে এই টিসিবির যে কার্ডগুলি ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এখানে প্রায় 45 লাখের মতো অনেক ধরনের গরমিল পাওয়া গেছে, অনেক ধরনের সমস্যা পাওয়া গেছে এবং এগুলি যাদের জন্য দেওয়া হচ্ছে তাদের জায়গাতে এটা যায় না। তা আপনি 45 লক্ষ কার্ড বাতিল করলেন, কিন্তু পরবর্তীতে আপনি এই কার্ডগুলি কী অবস্থা, দেওয়ার সময় কী স্বচ্ছতা নিয়ে মানে নির্ভর করলেন, স্বচ্ছতা দেখালেন, সেগুলো কিন্তু আমরা আসলে সেভাবে দেখতে পাইনি। আমাদের যে দাবিটা ছিল আসলে যদি 45 লক্ষ কার্ডের মধ্যে যদি উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অথবা যারা পাবে বা পাওয়ার উপযুক্ত না সেরকম লোকজনকে যদি কার্ড দেওয়া হয়ে থাকে আপনি বাতিল করেন, ঠিক আছে, কিন্তু পরবর্তী যে কার্ডগুলো আপনি দিবেন সেখানে কিন্তু আপনি একটা স্বচ্ছতা নির্ভর করা যেতে পারত। এখন আমরা যেটা দেখলাম যে একটা সময় আগের সরকারের যারা ঘনিষ্ঠ ছিল তাদের লোকজন পেয়েছে, এখন পরবর্তী সময় আরেকটা দলের লোকজন তারা পাচ্ছে, তাহলে তো যে লাভ সৈকত এটা হওয়া দরকার ছিল নিরপেক্ষভাবে যারা ওই এলাকার স্বল্প আয়ের লোক যারা পাবার উপযুক্ত, যেই ক্রাইটেরিয়া বেসিস এগুলো দেওয়া হচ্ছে তারা পাচ্ছে কিনা সেইটা নির্ধারণ করার জন্য দরকার ছিল আসলে নাগরিক সমাজের প্রতিনিধিকে ইনভলভ করে এই কাজগুলোর সাথে যুক্ত করে কার্ডগুলি দেওয়া। কিন্তু আমরা তো সেটা দেখি না। সরকার হয়তো উপরের মহল থেকে একটা নির্দেশনা লোকাল লেভেলে দেওয়া হচ্ছে, তারা তাদের মতো করে বলছে সব ঠিক আছে। আমাদের জনাব নাজির হোসেন, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে গত কয়েক মাস ধারাবাহিকভাবে আসলে মূল্যস্ফীতি কিন্তু কমা শুরু করেছিল এবং কমেছে, অনেকটা ধারাবাহিকভাবে কমেছিল, কিন্তু জুলাই মাসে এসে একটু বেড়েছে। এই যে কমার একটা প্রবণতা আমরা দেখেছি, যেখানে ভোক্তার মাঝে একটি স্বস্তি এসেছিল, আবার হঠাৎ করে যখন এখন বাড়লো তখন ভোক্তার মধ্যে আবার অস্বস্তি দেখা যাচ্ছে। এই জায়গাতে ভোক্তাকে স্বস্তিতে রাখার জন্য সরকারকে এখন কোন পথে হাঁটা উচিত, কোন জায়গাগুলোতে ফোকাস দেওয়া উচিত বলে আপনি মনে করেন, সেই বিষয়ে যদি আপনাদের সুনির্দিষ্ট কোনো পরামর্শ থাকে সেটি একটু যোগ করবেন। ধন্যবাদ। আসলে আমরা মানে এখন ধরেন মধ্যখানে আমাদের মূল্যস্ফীতি একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল, তো এখন আবার বেড়ে গেছে। তো এই যে ধরেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যেটা বারবার বলছি সেটা হলো যে ভোক্তারা, যেহেতু এখানে আমরা যে পণ্যগুলির ক্ষেত্রে দেখি সেটা হলো খাদ্য মূল্যস্ফীতিটাই বারবার কিন্তু
খাদ্য মূল্যস্ফীতি বাড়ার কারণে মানুষের কিন্তু আসলে ক্রয় ক্ষমতা নিচে চলে যাচ্ছে এবং মানুষ কিনতে না পারার কারণে মূল্যস্ফীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়তেছে। তো সেক্ষেত্রে যেটা করা দরকার, খাদ্য সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেটার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিঘ্ন হচ্ছে কিনা সেই বিষয়টা সরকারকে প্রতিনিয়ত নজরদারির মধ্যে রাখা। আপনি যেমন ধরেন একটা বিকল্প উপায় যেটা হলো যে টিসিবির যে খোলা বাজারের ট্রাক সেল অথবা টিসিবির কার্ডের মাধ্যমে যে সেল অথবা আমাদের যে ওএমএস যে চালু, এটা একটা বিকল্প রাস্তা। সেটা হলো যে আপনি যদি এটা খোলা রাখেন তাহলে কিন্তু সীমিত আয়ের মানুষ বিকল্প রাস্তা থেকে তার খাদ্যপণ্যগুলি কিনতে পারবে, তাহলে হয়তো তার যে সমস্যাটা কমবে এবং বাজারে একটা বিকল্প সরবরাহ তৈরি হলেই কিন্তু স্বাভাবিক কারণে এটা একটা ইতিবাচক প্রভাব পড়বে। আরেকটা জিনিস হলো যে যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সাপ্লাই চেনে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা সেটা কিন্তু একটু তদারকি রাখা। এই যে ধরেন ফলের ব্যবসায়ী বলতেছে আমাকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে আমার কস্টিং প্রাইস অনেক বেশি পড়তেছে, এগুলো আদৌ সত্য কিনা এগুলো এনবিআর সাথে তথ্যগুলো নিয়ে দেখা, এগুলা দেখে তারা যদি মিথ্যা কথা বলে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আবার একই সাথে আমি যেটা আগে বলছি যে পথে পথে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের কারসাজি, এখানে আড়তদারদের এক ধরনের কারসাজি, তারপর কমিশনারদের এক ধরনের কারসাজি, ব্যাপারীদের এক ধরনের কারসাজি। জি জনাব নাজের, অনেক ধন্যবাদ। আসলে আপনি বলার চেষ্টা করেছেন যে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কারণ এবং সেখানে সমাধানগুলো কী হওয়া উচিত, নানান পরামর্শগুলো কিন্তু আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে অন্য কোনো আলোচনায় আবারও কথা হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, 2024 সালের 8 আগস্ট শপথ নিয়ে যাত্রা শুরু করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে 1 বছর পূর্ণ করল। 1 বছরে সরকারের অর্জন ও সার্বিক অবস্থা নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রাজধানীর একটি হোটেলে গবেষক, অর্থনীতিবিদ ও স্টেক হোল্ডারদের নিয়ে সংলাপের আয়োজন করেছে। সেখানকার সবশেষ অবস্থা জানতে আমরা এখন সেখানে যুক্ত হচ্ছি। সবগুলো বাদ করে দেওয়া হলো। ডেফিনেটলি এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল, কিন্তু তাদের সাথে বসা যেতে পারত ট্যারিফ নিয়ে, যে আপনাদের এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে। বিশেষ করে যেখানে বিদেশি ইনভেস্টমেন্ট ছিল তাদের ক্ষেত্রে বলা যেত যে এই ট্যারিফ নেগোসিয়েট করে এবং একটা রিজনেবল ট্যারিফ রেখে এইগুলোকে চলমান রাখা। তারা ইনভেস্টমেন্ট করেছে, মাঝপথে এসে আমরা সরিয়ে ফেললাম। সো আমার বক্তব্য হচ্ছে এই যে পলিসি, এই পলিসিটা একটা লম্বা সময়ের জন্য থাকা উচিত এবং আগের থেকেই বলে দেওয়া উচিত। যেমন আমাদের যদি বলেন ইলেকট্রিসিটি এবং গ্যাসের ট্যারিফ প্রতি বছর কত পার্সেন্ট করে বাড়াবেন বলে দেন 5 বছরের জন্য, কোনো সমস্যা নাই। তাহলে প্ল্যান করতে পারবো যে এই আমার ইলেকট্রিসিটি বিল, আমার গ্যাস বিল বা আমার অন্যান্য যে চার্জেসগুলো আসবে, বেসড অন দ্যাট আমি আমার বিজনেস প্ল্যান করতে পারবো। আমি সর্বশেষ যে বিষয়টা আমার ক্ষুদ্র মাত্র বিজিএমই পরিচালনার মাত্র 2 মাসের অভিজ্ঞতা, আমি দেখছি আমাদের এই বাংলাদেশের যে বাজেট 7 লাখ কোটি 8 লাখ কোটি করা হয়, এটা বড় অংশ, বিশেষ করে ডেভেলপমেন্ট বাজেট বড় অংশই হলো অপচয় এবং দুর্নীতি নিয়ে কথা বলতে চাই না, বললে তো ধরেন ওই ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। অপচয় যেটা হয়, বিজিএমইর একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের নাম হচ্ছে স্কিল অফ ইন্ডাস্ট্রিজ কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম, যেটা সংক্ষেপে বলে SICIP। 5 বছরে বাংলাদেশ গভর্নমেন্টের থেকে বিজিএমইর মাধ্যমে এই প্রজেক্টটা করা হবে, 50 কোটি টাকা বাজেট। বাস্তবতা হচ্ছে প্রতি বছর 10 কোটি টাকা খরচ করা হবে এবং এর অর্ধেকই যে ট্রেনিং প্রোগ্রাম আছে অর্ধেকই ভুয়া। আমরা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পরে বলেছি দরকার হলে সরকারের টাকা ফেরত চলে যাবে, কারণ এটা গ্র্যান্টের টাকা না, এটা সরকার জায়গার কাছ থেকে লোন নিয়ে এই প্রজেক্টগুলো করেছে। প্রয়োজনে টাকা ফেরত দেব, কিন্তু রাইটলি ইউটিলাইজ। দর্শক, আমরা রাজধানীর গুলশানে ছিলাম সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজিত অন্তর্বর্তী সরকারের 365 দিন নিয়ে আলোচনা, এবং সেখানে কথা বলছিলেন বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা জেনে নিতে চাই। এই মুহূর্তে কি অবস্থা দেখতে সরাসরি ওয়েবসাইটে দিতে চাই। শেয়ার বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান 3টি সূচকই নিম্নমুখী। এই মুহূর্তে DSEX ইন্ডেক্স সেটি 33 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5374 পয়েন্টে।
ডিএসএক্স ইন্ডেক্স এটি মুহূর্তে 3 পয়েন্ট কমে অবস্থান করছে 1167 পয়েন্টে, এবং DS30 ইন্ডেক্স যেটি সেটি এই মুহূর্তে 22 পয়েন্ট কমে অবস্থান করছে 2075 পয়েন্টে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে 5,522,000 কোটি টাকা। একই সাথে আজ বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম কমেছে, 201টি শেয়ার কোম্পানির দাম কমেছে এবং বেড়েছে 135টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 64টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এর সাথে আমরা জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজার আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মার্কিন ডলার যেটি সেটি 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 135 টাকায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 140 টাকায়, পাউন্ড 155 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 162 টাকায়, চীনা ইউয়ান ক্রয় হচ্ছে 15 টাকা 50 পয়সা এবং বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 30 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর্শক, এরপরে আমরা জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের বাজারের এই মুহূর্তের অবস্থা যেটি দেখতে পাচ্ছি সেটি 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,63,797 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,40,399 টাকা, এবং সনাতন স্বর্ণের দাম প্রতি ভরির এই মুহূর্তে দাম আছে 1,16,126 টাকা। একই সাথে আমরা জানাবো রূপার দাম। রূপার বাজারেও একই চিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা সেটি এই মুহূর্তে দাম আছে প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের রূপার দাম সেটি 2,863 টাকা, এবং 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 2,298 টাকা, এবং সনাতন রূপা প্রতি ভরির দাম আছে 1,726 টাকা। অর্থাৎ প্রায় আগের দামই, গত কয়েকদিন ধরে এই দামের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আছে। জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। নীলফামারীর জলঢাকায় কৃষিকাজ করে ভাগ্য বদলের গল্প লিখেছেন খাদিজা আক্তার শিমু। কয়েক বছরের পরিশ্রমে তিনি এখন সফল উদ্যোক্তা। তার বাগানে রয়েছে 24 প্রজাতির বিদেশি ফল। আব্দুর রশিদ শাহের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রথমে সবজি আর মৌসুমি ফল চাষ দিয়ে শুরু। 2 ছেলের লেখাপড়ার খরচ চালাতে হতো, এই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু এখানেই থেমে থাকেননি শিমু, চ্যালেঞ্জ নিয়েছেন, এগিয়েছেন। এখন শিমুর বাগানে ড্রাগন, রামবুটান, কফি সহ 24 প্রজাতির বিদেশি ফল। বাজারে এসব ফলের ব্যাপক চাহিদা, প্রতি মৌসুমে আয় লাখ লাখ টাকা। আমি যে বাগান প্রস্তুতি নিয়েছি, আমার বাগানে রামবুটান, অ্যাভোকাডো, ড্রাগন, কফি সব মিলে 24 প্রকারের ফল আছে। এ পর্যন্ত আমরা 1 লাখ টাকা বিক্রি করছি, আরো আশা করছি। প্রত্যেকটা ফলের গাছকে প্রাধান্য দিচ্ছি। তো এই বছর আমাদের সারা জাগানো ফলন দিছে রামবুটান, এটা N18 বলতে পারেন, N18 জাতটা যেটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। নারী উদ্যোক্তা হিসেবে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন শিমু। গ্রামে এই ধরনের ফল চাষ করাতে আমরা খুব এলাকাবাসী সবাই ধন্যবাদ জানাইতে। এখানে সবুজের মধ্যে লাল রামবুটান ফল, মূলত এটা বিদেশি ফল, খুব সুন্দর, খেতে সুস্বাদু। শিমুকে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের বিভিন্ন প্রশিক্ষণ তাকে প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং সেই বছর আদাও করেছে, প্রায় 6,000 বস্তা সে আদাও করেছে, এবং পাশাপাশি সে নার্সারি করেও স্বাবলম্বী হচ্ছে। আমরা আশা করছি সে আমাদের প্রযুক্তি এবং তার যে ইচ্ছা আগ্রহ, তার যে পরিকল্পনা এবং এগুলো যদি কাজে লাগায়, তাহলে এই ফল চাষ করে এবং সে নার্সারি যে চারা তৈরি করছে এগুলো করে আগামী দিন সে একজন ভালো শিমু, যিনি নিজেই গড়েছেন নিজের ভাগ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এ ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।